গত পর্বে আপনারা দেখেছেন দিদি, শুনেছি বাবার দেখাশোনার জন্য আপনার আয়ার দরকার। আমাকে কাজে রেখে দিন দিদি। আমরা খুব গরিব, কেউ সাহায্য করার মতো নেই। সারা জীবন আপনাদের পায়ের জল ধুয়ে খাবো। পান্নার চোখের জল দেখে শশীর মন গলে যায়, আর কুলদীপের গভর্নর হিসেবে তাকে বাড়িতে রেখে দেয়। কুলদীপকে দেখাশোনা ছাড়াও পান্নার কি এখানে আসার কোনো কারণ থাকতে পারে? শশী এটা কোনোদিন ভাবেইনি। তার মহলে আসার কারণ অনেক বছর ধরে মহলের মধ্যে লুকিয়ে থাকা সেই রহস্য জানার, যা আজ পর্যন্ত অজানাই ছিল। অখিলেশ বাবার জল নিয়ে বাড়িতে ফিরে আসে। কমলা তার ঘরে একা ঘুমোচ্ছিল। ওর ঘরটাকে বাইরে থেকে হুড়কি দিয়ে তালা দেওয়া ছিল, আর সঙ্গে চেন দিয়েও আটকানো ছিল, যাতে ও বাইরে বেরিয়ে আসতে না পারে। হঠাৎ একটা কালো ছায়া এসে সব কিছু খুলে দেয়, আর অন্ধকারের মধ্যেই মিলিয়ে যায়। হঠাৎ কমলার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়, আর কমলার সেই চিৎকার শুনে অখিলেশ, শশী আর কুলদীপ দৌড়ে কমলার ঘরে যায়, আর গিয়ে দেখে যে কমলা সেখানে নেই। বাবা, এই কমলা কোথায় গেল? আর এত মোটা চেন হঠাৎ করে কি করে খুলে গেল? কমলার চিৎকার নিচের ঘর থেকে আসছে। তাড়াতাড়ি চলো, ওনা নিজের কোনো ক্ষতি করে বসে। কমলা ওর হাতগুলো জোরে জোরে শূন্যে ছুঁড়ছিল, আর পাগলের মতো চিৎকার করতে থাকে। রক্ত, রক্ত, এখানে রক্ত। ওখানেও বসে আছে। আমি যাব না, আমি যাব না ওখানে। আমাকে ছেড়ে দাও, আমি যাব না ওর সাথে, যাব না। না, আমি বললাম তো এখানে রক্ত আছে, কেউ নিয়ে যাবে আমায়। রক্ত, আমাকে এইসব পরিষ্কার করতে হবে। পুরো রক্তে ভর্তি হয়ে আছে। আমি স্নান করতে যাব, এদিকে অখিলেশ চুপি চুপি কমলার স্নানের জলে 2 ফোঁটা মন্ত্রপুত জল ফেলে দেয়। বৌমার আবার ওরকম অবস্থা হয়েছে। আমি যখন ওকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে যাচ্ছিলাম, ও আবার চিৎকার করতে শুরু করলো, আর জলের বালতি নিয়ে দূরে ছুঁড়ে ফেললো। আমার তো আর ওখানে যাওয়ার একদম কোনো সাহস নেই। আমার ভীষণ ভয় করছে। মা, একটা কথা বলো তো, আমি এই বাড়িতেই জন্মেছি, আর এই বাড়িতেই আমার 25 বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওই ঘরের কথা আমি জানতামই না। আর এমন কি আছে ওই ঘরের মধ্যে যে এত বছর ধরে ওটা বন্ধ রয়েছে? ওই ঘরের কথা তো কেউই জানতো না। পরের দিন ভোর 4টের সময় অখিলেশের বাড়িতে অঘরী বাবা চলে আসেন। কোথায় সেই মেয়েটা? যে ঘর থেকে দরজা ধাক্কানোর শব্দ আসছে, ওই ঘরেই কেউ রয়েছে? বাবা তার সঙ্গে নিয়ে আসা সামগ্রীগুলো মেঝেতে রেখে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। তারপর জলের ওপর কিছু মন্ত্রক্রিয়া করতে থাকেন। কিছুক্ষণ ধরে জলটাকে মন্ত্রপুত করার পরে, তোমাদের বাড়িতে এমন কোনো অংশ নিশ্চয়ই আছে যেখান থেকে এসব শুরু হয়েছে। ওই পরিত্যক্ত ঘরে আমাকে নিয়ে চলো। বাবার কথা মতো কুলদীপ বাবাকে সেই পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। বাবা সেই ঘরে পৌঁছে জল ভরা পাত্রটা ঘরের মধ্যে রেখে দেন, আর মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। দেখতে দেখতে পাত্রতে রাখা জলটা থরথর করে কাঁপতে থাকে। আমার সন্দেহ একদম সঠিক ছিল। এই ঘরটা তোমাদের মহলে কতদিন ধরে রয়েছে? তোমরা নিশ্চয়ই কিছু তো জানো এই ঘরের বিষয়ে। একে গোপন রাখার কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কোনো না কোনো রহস্য তো আছে এই ঘরের মধ্যে। বাবা, এই মহলটা তো এমনিতে আমার পূর্বপুরুষদের। আমার দাদুর বাবা এই মহলটা বানিয়েছিলেন, কিন্তু আমার ছোটবেলা এখানেই কেটেছে। আমার ভালো মতো মনে আছে এখানে কোনো গোপন ঘর আগে ছিল না। একটা ঘরকে ছোট করেই গোপন ঘর বানানো হয়েছে, কিন্তু কে আর কেন করেছে তা আমি জানি না। যদি তুমি কিছু জানো তাহলে বলে দাও, তবে আমার কাছে সত্যিটা বের করার আরও অনেক উপায় আছে। আমি আমার সিদ্ধির দ্বারা ওই আত্মার কাছ থেকে সব জেনে নিতে পারবো। তুমি বলেছিলে তোমার বৌমার সঙ্গে বিয়ের আগেও কিছু অশুভ ঘটেছিল। আগে হ্যাঁ বাবা, আমার বৌমার বিয়ের লাল রঙের চুড়িগুলো হঠাৎ করে কালো হয়ে যায়। ওই কালো চুড়িগুলো এখনো আছে তোমাদের কাছে? যদি থাকে এখনই নিয়ে এসো। এই নিন। বৌমার হাত থেকে এই চুড়িগুলো খুলে আমি এগুলো নিজের কাছেই রেখে দিয়েছিলাম। বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন, আর তারপর হাতে জল নিয়ে ওই চুড়ির মধ্যে ছিটিয়ে দেন। চুড়িগুলোর রং হঠাৎ বদলে যায়। চুড়িগুলো লাল রঙের হয়ে যায়। এই দেখো, এই চুড়িগুলো কোনোদিনই কালো ছিল না। এগুলো হলো সেই লাল চুড়ি যা তোমরা তত্ত্বে পাঠিয়েছিলে। কেউ কালো জাদু করেছে ওর ওপর, কোনো তন্ত্র প্রয়োগ করা হয়েছে।
কালো জাদু আর তন্ত্রের নাম শুনে শশী একেবারে চুপ হয়ে যায়। কিন্তু বাবা, কেউ আমাদের বাড়িতে কালা জাদু কেন করবে? সব থেকে বড় কথা, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। এই বেচারিকে এই বাড়িতে কেন? এই পুরো গ্রামের কেউ চেনে না। তোমাকে আমি একটা কথা বলতে চাই, কালো জাদু বাইরের কেউ করতে পারে না, সব সময় নিজের কেউই এটা করতে পারে। আর এর ব্যক্তিগত কারণ নিশ্চয়ই আছে। তোমরাও কারণ খোঁজার চেষ্টা করো, আমিও আমার মন্ত্রের সাহায্যে খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু বাবা, একটু আগে তো আপনি বললেন কমলার ভিতরে কোনো অশুভ আত্মা ঢুকে রয়েছে, এখন বলছেন কালো জাদু প্রয়োগ করা হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, সেই রহস্যটাই তো ভেদ করতে চাইছি। সে আসলে কে যে তোমার বৌমার ওপরে কালো জাদু প্রয়োগ করেছে? একটা কথা বলো, ওই পরিত্যক্ত ঘরটাতে কি কমলা আসার আগে কোনো অশুভ ঘটনা ঘটেছিল? ভৌতিক কখনো কিছু কি ঘটেছিল? বা কেউ কি ভয় পেয়েছিল? বাবা, এর আগে তেমন তো কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক ছিল। আমি তো আসল রহস্যটাই জানতে চাইছি। সে যাই হোক না কেন, এই রহস্য তোমার মহলের সঙ্গেই জড়িয়ে রয়েছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই বাড়িতে কাজ করা সব কাজের লোক আর অন্যান্য কাজের লোকেদেরও এখানে ডাকো। আমি তাদের পরীক্ষা নিতে চাই। এই সমস্ত বিষয়ে বাড়ির কোনো লোকেদেরই হাত থাকে। বাবার কথা শোনার পর বাড়িতে কাজ করার সমস্ত কাজের লোকেদের শশী ডেকে আনে। বাবা কিছুক্ষণ সিঁদুর, মাখানা আর কালো তিল যজ্ঞকুণ্ডে দিয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। দেখো, আমি তন্ত্রবিদ্যার সাহায্যে সিঁদুরকে মন্ত্রপুত করেছি। তোমাদের মধ্যে যে কমলার ওপর কালো জাদু করেছে সে নিজের মুখে এখনই স্বীকার করে নাও, তা না হলে আমি প্রত্যেককে এই সিঁদুর পরাবো। এটা লাগানোর পর যে কমলার ওপর কালো জাদু করেছে তার অবস্থা কমলার থেকেও খারাপ হয়ে যাবে। আমাকে শক্তি প্রয়োগ করতে বাধ্য করো না। বাবার এই কথা শুনে বাড়িতে কাজ করা 5 জন কাজের লোকের মুখ শুকিয়ে যায়। এক এক করে বাবা সবার কপালে সিঁদুরের তিলক পরিয়ে দেয়। ঠিক তখনই পান্না সেখান থেকে দৌড়ে পালায়। ধরো ওকে, এই নিশ্চয়ই সব কিছু করেছে। এরকম হতে পারে না। আরে ও 15 বছর ধরে আমাদের বাড়িতেই কাজ করছে। আমরা ওকে ততটাই বিশ্বাস করি যতটা আমরা নিজেদের লোককে বিশ্বাস করি। অখিলেশ আর কুলদীপ পান্নাকে ধরে বাবার কাছে নিয়ে আসে। আর যখনই বাবা হাতে সিঁদুর নিয়ে পান্নার দিকে এগিয়ে আসেন, ও জোরে জোরে চিৎকার করে ওঠে। না বাবা, ছেড়ে দিন আমায়। আমি সব সত্যি সত্যি বলছি। খুব গরিব পরিবার থেকে এসেছি আমি। বাবা অনেক কষ্ট করে টাকা রোজগার করত, আর তাই দিয়েই আমরা 2 বোন বড় হয়েছি। আর বাবা নিজেকেও চালাতো। কিছু সময় পর বাবা খুব অসুস্থ হয়ে গেল আর বাবা মারা গেল। আর আমাদের কাছে টাকাও ছিল না যে আমরা বাবার চিকিৎসা করাবো। ব্যাস, আমরা বাবার মৃত্যু দেখতে থাকলাম। বাবা আস্তে আস্তে মৃত্যুর মুখের দিকে এগোতে থাকলো। বাবা মারা যাবার পরে আমি ছোট ছোট কাজ করে সংসার চালানোর চেষ্টা করতাম। আমার বোন রুকমণি এত সুন্দর ছিল যে যে কেউ দেখে ওর প্রেমে পড়ে যেত। আমরা গরিব লোক ছিলাম, আর গ্রামে বড় বড় জমিদারদের রাজত্বই চলতো। ওর সৌন্দর্য দেখে কোনো খারাপ লোক যেন ওকে নজর না দেয়, তাই জন্য ওকে আমি ঘরের দরজা বন্ধ করে রেখে বেরোতাম। কিন্তু বলে না, যতই আটকে রাখো দামি জিনিস চুরি হয়েই যায়। জানি না কি করে একদিন যখন রুকমণি কুয়োয় জল ভরতে গেল, তো ওকে অখিলেশ ঠাকুর দেখে নিল। আমার বোকা বোন বুঝতেই পারল না যে ওকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি কাজে বেরিয়ে যাওয়ার পর ও লুকিয়ে লুকিয়ে ওনার সাথে দেখা করত। একদিন আমার বোন আর অখিলেশবাবু যখন কথা বলছিল, তখন আমাদের মেম সাহেব ওদের দেখে নেয়। আর মেম সাহেব জানতো যে ওনার বরের সাথে যখন আমার বোন দেখা করতো, এই নিয়ে যদি উনি কিছু বলে তাহলে ওদের মধ্যে ঝগড়া হবে আর ছাড়াছাড়িও হতে পারে। এই জন্য উনি এক অন্য রাস্তা বেছে নিল, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। মেম সাহেব আমার বোনকে এক লোক ভাড়া খাটিয়ে আমার বোনকে নিখোঁজ করে দিল। যখন আমার বোন অনেক দিন ধরে অখিলেশ বাবুর সাথে দেখা করতে আসছিল না, তখন উনি লোক খাটিয়ে আমার বোনের খোঁজ খবর নেয়। আশেপাশের লোকজন বলতে থাকলো যে জানি না রুকমণি কোথায় চলে গেছে, হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। উনি কিছুদিন অবধি ওর অপেক্ষা করতে থাকলো, আর যখন ফেরত এলো না, তখন আস্তে আস্তে
রুকমণিকে ভুলে গেল। যখন আমার বোন হারিয়ে গেল, আমি রোজ চেষ্টা করতাম ওকে খুঁজে আনার। তারপরে একদিন আমার এক বন্ধুর থেকে জানতে পারলাম আমি কাজে বেরিয়ে যাওয়ার পর রোজ আমার বোন অখিলেশ বাবুর সাথে দেখা করত। এই জন্য আমার সন্দেহ ওনার ওপর চলে গেল। আমরা গরিব ছিলাম, সোজা গিয়ে ওনাকে কিছু বললে জানি না আমার বোনের মতো হয়তো আমাকে নিখোঁজ করে দিত। এই জন্যই আমি ওনার বাড়িতে কাজ খুঁজতে এসেছিলাম। আমি বাড়িতে কাজ তো পেলাম, কিন্তু অনেক খোঁজার পরেও আমার বোনের কোনো খোঁজ পেলাম না। এই বাড়ির এক লোক ধীরজ সিংহ, উনি প্রায়ই আসতেন বাড়িতে। আমি সবসময় ওনাকে দেখতাম মেম সাহেবের সাথে কথা বলতে। এই বাড়িতে আসতে যেতে উনি সবসময় আমাকে দেখতো, আমার দিকে তাকাতো। এবার আমি সব সত্যি জানার সুযোগ পেলাম, কারণ এটাই সেই লোক ছিল যে আমার বোন রুকমণিকে নিখোঁজ করে দিয়েছিল। আমি ওনার সাথে প্রেমের অভিনয় করেছি, আর উনি নেশার ঘরে আমাকে সব সত্যি কথা বলে দেয়। রুকমণিকে গ্রামের থেকে তুলে আনার পর মেম সাহেব নিজেই নিজের বাড়ির এক গুদামে বন্ধ করে রেখেছিল, যাতে কেউ আমার বোনকে না দেখতে পায়। তাই গুদাম ঘরের মাঝখানে দেওয়াল তুলে একটা লুকোনো ঘর হিসেবে আমার বোনকে ওখানে বন্ধ করে রেখেছিল। আমার বোনের সৌন্দর্য নিয়ে মেম সাহেবের এতটাই হিংসে ছিল যে তিনি মনে করতেন যে আমার বোনের সৌন্দর্যই তার বরের দুশ্চরিত্র হওয়ার কারণ। ওনার বরের মিষ্টি মিষ্টি কথায় আমার বোন ফেঁসে গেছিল। কিন্তু ভুল তো তোমার স্বামীর না, উনি তো বিবাহিত, একটা বাচ্চার বাবা। আমার বোন রুকমণির সাথে প্রেম করতে ওনার লজ্জা করলো না একটু? আর মানলাম যে আমার বোন আর তার প্রেমিকের সম্পর্ক অবৈধ ছিল, কিন্তু শাস্তি শুধু একজন কেন পাবে? ও একটা অনাথ ছিল, দুর্বল ছিল। এই জন্য মেম সাহেব ওকে ওই গুদাম ঘরে বন্ধ করে খারাপ অবস্থায় রেখে দিয়েছিল। ওকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে রেখেছিল। ওকে মারতো, ওর সুন্দর মুখ পুড়িয়ে দিয়েছিল, ওর সুন্দর বড় বড় চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়েছিল। তারপর অনেক অনেক সহ্য করার পর আমার বোন রুকমণি মারা যায়। রুকমণি মরে যাওয়ার পর ওখানেই মেম সাহেব একটা গর্ত করলেন, আর ওখানেই ওকে পুঁতে রেখে দিলেন। আমার বোন শুধুমাত্র গরিব আর সুন্দর বলে এত বড় শাস্তিটা পেল। যখন আমি এগুলো জানতে পারলাম, আমার ইচ্ছা করছিল এই পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিই, কিন্তু আমি এত সহজেই কাউকে মারবো না। আমি তিলে তিলে সবাইকে মারবো, যেমনভাবে আমার বোনকে এরা সবাই মিলে মেরেছে। এটা বলার পরে পান্না জোরে জোরে কাঁদতে থাকে। এই রুক্মিণীকে তাহলে তুমিই মেরেছিলে? তোমার মধ্যে যে একজন খুনি লুকিয়ে আছে তা আমি জানতামই না, আর এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না যে তুমি এ কাজ করেছো। আরে আমি মানছি তোমার সঙ্গে যা করেছিলাম তা ভুল করেছিলাম। বিয়ের পর রুক্মিণীর সঙ্গে আমার অবৈধ সম্পর্ক রাখা একদমই উচিত হয়নি, আমি সেটা মানছি। কিন্তু ওটা তো শুধু আকর্ষণ ছিল। তুমি আমার স্ত্রী, তুমি স্ত্রীর অধিকার দেখিয়ে আমাকে একবার আটকে তো দেখতে, একবার আমাকে অভিযোগ তো করতে পারতে। আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতাম। হতে পারতো আমি নিজের দোষ স্বীকার করতাম না, তোমার সঙ্গে ঝগড়া করতাম, কিন্তু আমি খুন কোনোদিনও করতাম না। তুমি এত বছর ধরে এই সত্যিটা আমার কাছে লুকিয়ে গিয়েছিলে। হ্যাঁ, তোমার এই ঘৃণার জন্য আজ এত বড় সর্বনাশ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমার কর্মের ফল কে ভোগ করছে? দেখো পান্না, ওই কমলার কি দোষ? আর ও তো এইসবের কোনো অংশও ছিল না। যা করার তোমার আমার সাথে করো, আমি সব কিছুর দোষী, কমলা না। না, আমার রুকমণির কি দোষ ছিল? ও তো বাচ্চাই ছিল না। তুই যতটা কষ্ট দিয়েছিস না আমার বোনকে, ওই সব কিছুর হিসাব নিতে ও ফেরত এসছে। ফেরত এসছে ও। কি, রুক্মিণী ফিরে এসেছে? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই পরিবারের সবাইকে কাঁদাবো। এই পরিবারে এখন শুধু সবার শ্রাদ্ধ হবে, কোনো উৎসব না। এই জন্যই তারপর থেকে আমি কালা জাদু শেখা শুরু করেছি। তন্ত্রমন্ত্র করে আমি এমন অবস্থা করেছি যে এই বাড়িতে আর কোনো বাচ্চাই জন্ম নেবে না। ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলো, আর যখন মেম সাহেব আমার ওপর অনেক বেশি বিশ্বাস করা শুরু করলো, তখন আমি আরও বেশি তন্ত্রমন্ত্র করা শুরু করলাম, যাতে এই পুরো পরিবারটাকে আমি ছাড়খাড় করে দিতে পারি। কুলদীপ বাবা 25 বছরের হলো,
তো ওর বিয়ের কথাবার্তা বলাও শুরু হলো। যখন মেম সাহেব আর ওনার বর এই বিয়েটা ঠিক করলো কমলার সাথে, তখন আমিও গুদাম ঘরে গিয়ে আমার তন্ত্রমন্ত্রের সাহায্যে আমার বোন রুকমণিকে ডেকে আনলাম আর ওকে মনে করালাম যে ওর সাথে কত খারাপ কিছু ঘটে গেছে। ও নিজেও ওর বদলা নেওয়ার জন্য তরপাচ্ছিল। তারপর আমি কমলার জিনিসপত্র, চুড়ি, শাড়ি নিয়ে কালা জাদু করলাম। ওর শাড়ির একটা টুকরো কেটে আমি আমার বোন রুকমণির হাতে দিলাম। ধীরে ধীরেই কমলার শরীর ফাঁপা হতে শুরু করলো। যখনই কমলা এই বাড়িতে এলো, রুকমণির আত্মা একটা শিকার পেল আর ও ওর শরীর এখন থেকে নিয়ন্ত্রণ করতে শুরু করে ফেলেছে। কমলাকে আর বাঁচাতে পারবে না। 2 দিন পর অমাবস্যার রাত, ওই দিনই কমলা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, কমলা একা যাবে না, নিজের দোষীদের সাথে করে নিয়ে যাবে। আমি মানছি তোমার সঙ্গে অন্যায় হয়েছিল, কিন্তু ওই মেয়েটাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। পান্না হঠাৎ করে তার জামাকাপড়ের ভিতর থেকে একটা পুতুল বের করে আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে ছুরি দিয়ে তার হাতটা কেটে ঘাটটা ভেঙে দেয়। কেউ বাঁচাতে পারবে না। ঠিক তারপরেই একটা বড় কিছু ভাঙার শব্দ হয়। কমলার ঘরের দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কমলা জন্তুরা যেভাবে হাঁটে ঠিক সেইভাবে হেঁটে নেমে আসে আর বাবার সামনে এসে দাঁড়ায়। পা দিয়ে দরজা ভেঙে আসার কারণে তার পা থেকে অনবরত রক্ত ঝরছিল। সে একটা ছুরি নিয়ে চুলগুলো পরপর কেটে ফেলছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার বৌমাকে ছেড়ে দাও। আমার দোষের শাস্তি ওকে দিও না। শশী গিয়ে কমলার কাছ থেকে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কমলা ছুরি দিয়ে শশীর ওপরে পরপর আঘাত করতে থাকে, যার ফলে শশী মারা যায়। বাবা যজ্ঞে আহুতি দিয়ে কমলাকে মুক্ত করার চেষ্টা করছিলেন, যাতে কমলা আরও উত্তেজিত হয়ে উঠছিল। তুই চলে যা এখান থেকে, না হলে কিন্তু তুইও মরবি। যা। কমলার ভয়ঙ্কর হুঙ্কার শুনে এক মুহূর্তের জন্যও বাবা মন্ত্র থামিয়ে দেন। ওই যে জল আছে না আপনার কাছে, ওটা ছিটিয়ে দিন, ও তাহলে আপনার কাছে যেতে পারবে না। আমি চেষ্টা করছি, কিন্তু এই আত্মা খুবই শক্তিশালী। কালো জাদু ওর বিয়ের শাড়িতেও করা হয়েছিল। এই পান্নার ঘরে গিয়ে দেখো, ওই শাড়ির টুকরো পেলে এখনই নিয়ে চলে আসো। সবার আগে কমলার ওপর থেকে কালো জাদুর প্রভাব কমাতে হবে। কুলদীপ দৌড়ে পান্নার ঘরের মধ্যে যায়। সে দেখে পান্না কমলার শাড়ি দিয়ে একটা পুতুল বানিয়েছে আর তার মধ্যে অসংখ্য সূঁচ গেঁথে রেখেছে আর তাকে ঝুলিয়ে রেখেছে। কুলদীপ সেই পুতুলটা বাবাকে এনে দেয়। বাবা এক এক করে পুতুলের গা থেকে সূঁচগুলো বের করতে থাকে আর পান্না সেই পুতুলটার ঘাড় আস্তে আস্তে বেঁকিয়ে দিতে থাকে। আর কমলা হঠাৎ চিৎকার করে ওঠে আর তার ধারালো ছুরি দিয়ে নিজের গাল কাটতে শুরু করে আর পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে। কমলা এদিকে পাগলের মতো হাসতে থাকে আর বাবা পুতুলের গায়ে আগুন লাগানোর চেষ্টা করে। আর ঠিক তখনই এই বাবাকে বের করো এখান থেকে, না হলে কিন্তু এক্ষুনি আমি আমার গলা কেটে ফেলবো। এটা বলেই কমলা নিজের গলা আস্তে আস্তে কাটতে শুরু করে। রক্তের ফোঁটাগুলো মাটিতে পড়তে দেখে বাবা ওখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। এই আত্মা খুবই শক্তিশালী, একে শান্ত করার জন্য যা করার তাড়াতাড়ি করতে হবে। আমাকে যেতে হবে, না হলে কমলা মারা যেতে পারে। বাবা চলে যাওয়ার পর অখিলেশ আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। রুক্মিণী, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তোমার অপরাধী আমি নিজে। আমি তোমাকে সেই সব স্বপ্ন দেখিয়েছিলাম যার জন্য তুমি মারা গিয়েছ, কিন্তু আমি কোনোদিন সেটা চাইনি। আমি তো তোমাকে ভালোবাসতাম আর আজও ভালোবাসি। যা হয়েছে তা তো আমি বদলাতে পারবো না, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। ব্যাস, তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও, ও নিরপরাধ। কমলাকে তুমি ছেড়ে দাও। না রুকমণি, এটা একটা ফাঁদ। তুই একদম ওদের কথায় আসিস না। এই ভুলের কোনো ক্ষমা হয় না। ঠিক তারপরেই অখিলেশ ছুরি দিয়ে তার হাত কেটে ফেলে। তখন কমলা জোরে একটা চিৎকার করে মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। অখিলেশ আর কমলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর দুজনেই সুস্থ হয়ে ওঠে। পান্না এখন জেলে রয়েছে। প্রতিশোধের ভাবনা সবসময় ক্ষতি ডেকে আনে, আর ক্ষমা করলে পাওয়া যায় শান্তি। রুক্মিণী শান্তি বেছে নেয়। রুক্মিণীর কঙ্কালগুলো তুলে নিয়ে অখিলেশ ঠাকুর তার শেষকৃত্য করায়, যাতে রুক্মিণীর আত্মা শান্তি পায়।